আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশে যে গৃহযুদ্ধের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটার যে প্রেক্ষাপট সেটা কিভাবে তৈরি হলো এবং এই প্রেক্ষাপটটা যে তৈরি হলো এটার জন্য কারা কারা দায়ী। এখানে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কতখানি এটার জন্য দায়ী, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা কথা বলেন এবং যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, তাদের মধ্যে অনেকেই কখনো না কখনো বিভিন্নভাবে এই কথাটা কিন্তু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে যেভাবে গণতন্ত্রের নতুন একটি সংজ্ঞা তৈরি হয়েছে, অর্থাৎ বিরোধী দলকে যেভাবেই হোক দমন পীড়ন করে জেল বন্দি করে রেখে খুন গুম হত্যা ভয়ভীতি দেখানো ইত্যাদির মধ্য দিয়ে কিভাবে দৌড়ানির উপর রেখে নির্বাচন করা যায় এবং সেই নির্বাচনকে আবার আন্তর্জাতিক মঞ্চে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে দেখানো যায়, এই প্রক্রিয়াটা বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা সরকার কিন্তু অত্যন্ত সুচারুভাবে দীর্ঘদিন থেকে করে আসছে। কিন্তু দর্শক, এই ঘটনাটা যে তিনি ঘটাচ্ছেন, এই বিষয়টা কি বাংলাদেশের প্রতিবেশী যে দেশগুলো আছে এই দেশগুলো কি এই বিষয়টা সম্বন্ধে একেবারে অজানা? যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে এই প্রক্রিয়াটা যে বাংলাদেশে চলছে এটা সচেতনভাবে পাশের যে ক্ষমতাশালী দেশগুলো আছে, আজকে চীন বলুন, ভারত বলুন, রাশিয়া বলুন, এই দেশগুলো কিন্তু নীরব ভূমিকা এখানে পালন করছে এবং কখনো কখনো কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে সমর্থনও করছে। আপনারা জানেন বিগত যে নির্বাচনটি হলো, এই নির্বাচনে শেখ হাসিনাকে প্রকাশ্যে চীন এবং রাশিয়া সমর্থন করেছিল, যেখানে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ের যে রাষ্ট্রগুলো, এরা কিন্তু সবসময় বলে আসছিল যে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। যে সরকারটি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গঠিত হবে সেটা যেন জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। অথচ শেখ হাসিনা কিন্তু ভোটের আগে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতৃত্বগুলোকে জেল বন্দি করে রেখে এবং খুব সুকৌশলে একটি প্রেক্ষাপট তৈরি করে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। তো এটা জানার পরেও কিন্তু পাশের এই বৃহৎ শক্তিশালী দেশগুলো কিন্তু নীরব ছিল এবং কোনো না কোনোভাবে পশ্চিমা বিশ্বের যে চাপ সেটাকে লঘু করার আপ্রাণ চেষ্টা সবসময় করেছিল। তো দর্শক, আজকে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটা একদিনে তৈরি হয়নি। যে কথাটি আমি প্রথমেই বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কিন্তু দীর্ঘদিন থেকে বলছিলেন যে বাংলাদেশে এই শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে যদি জনগণ ভোট দিতে না পারে এবং নির্বাচনী পদ্ধতিতে ক্ষমতা বদলের যদি সুযোগ না থাকে, তাহলে অনিবার্যবশত একটা সময় আসবে যখন বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। আজকে যে পরিস্থিতিটা বাংলাদেশে তৈরি হয়েছে, আপনারা যদি মনে করেন যে এটা শুধু কোটা আন্দোলনকে কেন্দ্র করে, তা না। আজকে কোটা আন্দোলনকে দমাতে গিয়ে শেখ হাসিনা সরকার যে বল প্রয়োগ করেছে, তার দলের কর্মীরা, ছাত্রলীগ যেভাবে সন্ত্রাস করেছে, পুলিশ যেভাবে নির্বিচারে ছাত্রছাত্রীদের উপর গুলি ছুঁড়েছে, এটা কিন্তু স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থারই কিন্তু একটা ফল। সুতরাং তার প্রতিক্রিয়া হিসেবে আপনারা জানেন নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আজকে জনগণ যেটা করলো সেটা কিন্তু সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া। সুতরাং এই যে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হচ্ছে, এটা হয়তো বাংলাদেশের সৃষ্টির পরে অন্যতম একটি ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ পার করছে। তো দর্শক, বিষয় হচ্ছে কেন অনেকেই এই অবস্থার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করছেন, এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো দর্শক, আপনারা জানেন বাংলাদেশে ভারতের নিযুক্ত প্রাক্তন একজন হাই কমিশনার মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি দিল্লিতে একটি বই উদ্বোধনকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি একটি কথা বলেছিলেন যে ভারতের কঠোর অবস্থানের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত তিনি গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেন।
দর্শক, আপনারা যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমা বিশ্বের যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের যে একটি তাগাদা দিয়েছিল, তার মুখপাত্র হিসেবে যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তিনি ছিলেন পিটার ডি হাস। তো এই পিটার ডি হাস বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এটা কিন্তু তিনি বিভিন্নভাবে বলেছিলেন, এবং বিরোধী যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা যে কিছুটা আন্দোলন সংগ্রাম নির্বাচনী প্রচার ইত্যাদি করতে কিছুটা পেরেছিল সেটা কিন্তু এই পিটার ডি হাসের তৎপরতার কারণে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান ছিল যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, কিন্তু যখন ভারতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে 2+2 বৈঠক হলো, ঠিক তারপরেই কিন্তু এই পিটার ডি হাসের যে তৎপরতা ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে, এই তৎপরতা কিন্তু একেবারে থেমে যায় এবং তারপরে তাকে আর কোনো দিনই বাংলাদেশের নির্বাচন নিয়ে সেভাবে কিন্তু উচ্চবাচ্য করতে দেখা যায়নি। তো পিনাক রঞ্জনের কথার সঙ্গে এই যে পিটার ডি হাসের যে অবস্থা সেটা কিন্তু মিলে যায়। এবং আপনারা এটাও জানবেন যে বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব তাদের মধ্য থেকে বহুবার এ কথাটা তারা বারবার বলেছে যে তাদেরকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভারত একটি পজিটিভ ভূমিকা সবসময় পালন করে। ভারত বলতে এখানে বিজেপি সরকার। তো দর্শক, এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটা তৈরি কিন্তু হতো না যদি বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় আসতো। সেটা শেখ হাসিনা হতে পারে বা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে। একটা বিষয় মনে রাখা দরকার, প্রকৃত বন্ধু বন্ধুর ভুল ত্রুটিকে কিন্তু ধরিয়ে দেয়। আজকে বিজেপি সরকার যদি সত্যিকারে শেখ হাসিনার বন্ধু হয়ে থাকে, সেক্ষেত্রে বিজেপি সরকারের যদি এই ধরনের অবস্থান এবং যে অভিযোগগুলো করা হয় এই অভিযোগগুলো যদি সত্যি হয়, সেক্ষেত্রে বিজেপি সরকারের কারণে হয়তো বাংলাদেশের যে জনগণ তার সঙ্গে ভারতের যে বৈরী মনোভাব সেটা কিন্তু আরও অনেক বেশি বেশি কিন্তু হবে, এবং দুটো দেশের যে মানুষে যে ভ্রাতৃত্ববোধ এটাও কিন্তু পিছিয়ে যাবে। তো দর্শক, বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা এটা কিন্তু একদিনের নয়, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি ছিল বিতর্কিত। সেই নির্বাচনেও কিন্তু ভারতের বিজেপি সরকার কিন্তু শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছিল এবং অভিনন্দন জানিয়েছিল। তো সেই সময় যদি খুব বিচক্ষণতার সঙ্গে ভারত সরকার অর্থাৎ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার যদি এই বিষয়গুলোতে শেখ হাসিনাকে আশকারা না দিত, তাহলে আজকে হয়তো বাংলাদেশকে এই দিনটি দেখতে হতো না। তো দর্শক, বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ অনেক রাজনীতিবিদ এই কথাটি কিন্তু এই প্রেক্ষাপটগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে নরেন্দ্র মোদীকে কিছুটা দোষারোপ করছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মত সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।